আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমরা সবাই ভালো আছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় 17 থেকে মধ্যক নির্ণয়। গত ক্লাসে বা গত ভিডিওতে তোমাদের যেটা দেখানো হয়েছে, কেবলমাত্র আমরা ছোট লেভেলে অর্থাৎ 6, 7 এগুলোতে আমরা কি শিখে এসেছিলাম এগুলো একটু রিমাইন্ড করা, যে মধ্যক নির্ণয় আমাদের কি করতে হবে এগুলো তোমাদেরকে দেখানো হয়েছে। আজকে তোমাদেরকে যেটা দেখানো হবে সেটা হচ্ছে শ্রেণী ব্যক্তি যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে ওই সারণী থেকে মধ্যক নির্ণয় করব। তো এই মধ্যক নির্ণয়ের যে প্রাথমিক আলোচনা সেটা আমাদের দেওয়া ছিল। তুমি স্টার্ট করো। মধ্যক নির্ণয়, হ্যাঁ, মধ্যক নির্ণয়ে আমরা ফার্স্ট শ্রেণী ব্যক্তিদের আলোচনাটা গতদিন করেছিলাম। আজকে আরেকবার আমরা রিপিট করি, এছাড়া কি পুরোটা দেখানো যাবে না, যেহেতু আমরা ভিডিওটা আপলোড দিই। তাহলে এখানে দেখো আমরা জানি মধ্যক মধ্যকের ফর্মুলা জানা আছে, L plus n/2 minus fc into সালাম আলাইকুম স্যার, কি ভাগ আপনার ফোনে বলে রাখতে পারবে? d by fm, L plus n/2 minus fc into d by fm। এটা কি মধ্যক নির্ণয়ের সূত্র। এটা কোন সূত্র ব্যবহার করব? যখন দেখব সারণীতে শ্রেণী ব্যক্তি। তাহলে এখানে কোনটা কি আমরা একটা প্রাথমিক আলোচনা করেছিলাম, আবার একটু ব্যবহার করে নেই। এখানে L মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এটা বলা হয় মধ্যক শ্রেণী নির্ণয়। এটা দ্বারা কি বের করা হয়? মধ্যক শ্রেণী নির্ণয় করা হয়। কিভাবে মনে রাখতে হবে? মধ্যক শ্রেণী নির্ণয় করা হয়। এটা দিয়ে আমরা ডিসিশন নিব মধ্যক শ্রেণীটা কোথায় আছে। আর এই কি সবাই আমরা জানি যে মোট n হলো কি মোট গণসংখ্যা, অর্থাৎ টোটাল যে গণসংখ্যা এটাকে 2 দিয়ে ভাগ করে আমরা যে সংখ্যাটি পাবো ওখান থেকে ডিসিশন নিব যে মধ্যক শ্রেণীটা আসলে কোথায়। fc কি মনে আছে? এটা বলা হয় মধ্যক শ্রেণীর যোজিত সংখ্যা। মধ্যক শ্রেণীর যোজিত সংখ্যার আগের সংখ্যা, মধ্যক শ্রেণীর যোজিত সংখ্যার আগের সংখ্যা, এটাকে আমরা কি বলে থাকি? fc। এরপরে তোমার কি থাকবে? d টাকে বলা হবে শ্রেণী ব্যবধান। কিভাবে এটাকে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যক্তি বলতে পারি, শ্রেণী ব্যক্তিটা কত, হ্যাঁ। এরপরে আমরা কিসে আসবো? fm। তাহলে fm দ্বারা আমরা এখানে কি ডিসিশন দেব? fm হচ্ছে মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমরা প্রথমে লিখলাম মধ্যক নির্ণয়ের যে ফর্মুলা, এই ফর্মুলাতে যে সিম্বলগুলো ইউজ করা হয়েছে এগুলোর
পরিচয়গুলো কি, এগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয়েছে, এগুলোর অর্থ কি, হ্যাঁ, সংক্ষিপ্ত বর্ণনা। অনেক সময় এটাও আসতে পারে পথে যে মধ্যক নির্ণয় সূত্রটি লিখে এই প্রতীকগুলোর পরিচয় দেওয়া, প্রতীকগুলোর পরিচয় দেওয়া। তাহলে n হলো মধ্যক শ্রেণীর নির্ভরসীমা, n/2 মধ্যক শ্রেণী নির্ণয় করা হয়। n বলতে আমরা বুঝি মোট বর্ণ সংখ্যা, fc মধ্যক শ্রেণীর যোজিত সংখ্যার আগের সংখ্যা, ডটাকে আমরা বলছি শ্রেণী ব্যবধান, আর fm কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে এগুলো কি আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে গেছে সবাই কি হয়ে গেছে। পরে আবার তোমাদের ভিডিও দিলে সেটাও তোমরা দেখতে পাবে। এখন তোমাদের সামনে অনেক কিছু থাকবে যা আমরা শিখবো, ভুলে যাওয়ার আর কোনো রাস্তা আমাদের থাকবে না। মধ্যক নির্ণয়ের ফর্মুলা লিখে ফেললাম। এরপরে এখানে যে অক্ষরগুলো ব্যবহার করা হয়েছে, হ্যাঁ, সাংকেতিক চিহ্ন, এগুলোর অর্থ কি সেগুলো আমরা টোটালি বর্ণনা দিয়ে দেব, হ্যাঁ, যাতে আমরা এগুলো পুরোপুরি বুঝতে পারি। এখন আমরা একটা সুন্দর একটা অঙ্ক নিব, যে অঙ্কের মধ্যে পুরো জিনিসটা উপস্থাপন করতে পারবো। আবার দেখো অনেক ভালো মধ্যক নির্ণয়ের সারণী, ওগুলো আবার মনে হয় কোনো টেনশন নেই, আবার লিখবো। সারণীতে তোমার সুন্দর করে প্রথমে যখন নামগুলো লিখবো, এই জায়গাটাকে একটু বড় রাখবো, হ্যাঁ, যাতে আমি নামগুলো সুন্দর করে লিখতে পারি। শ্রেণী ব্যক্তি, এগুলো তোমার কি থাকবে গণসংখ্যা, এরপরে কি থাকবে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে অবশ্যই আমরা যখন নামকরণ করব একটা ছকের মধ্যে, অবশ্যই আমরা খেয়াল রাখবো শ্রেণী ব্যক্তি যেন পুরোপুরি জায়গাটা হয়, এইরকম একটা জায়গা নিব, গণসংখ্যা পুরোপুরি যেন জায়গাটা হয়, এবং ক্রমযোজিত গণসংখ্যা এটার যেন পুরোপুরি জায়গাটা হয়, এটা আমরা অবশ্যই খেয়াল রাখবো। এরপরে প্রশ্নে আমরা অবশ্যই কাউন্ট করে নিব যে এখানে টোটাল শ্রেণী কয়টি। যেমন আমি যেটা দেখাবো এখন, এখানে শ্রেণী সংখ্যা আছে 1 2 3 4 5 6টা, তাহলে আমাকে টোটাল 7টা ঘর এখানে করতে হবে। 1 2 3 4 5 6 আরেকটা দিয়ে দিলাম। তাহলে আমরা প্রশ্ন অনুযায়ী সারণীতে উঠাবো। তো এখানে আমাদের প্রশ্ন ছিল যে 6টা, তো শেষের একটা তোমাকে লাগবে, সেটা হচ্ছে তাহলে শ্রেণী ব্যক্তিতে আমাদের কত দেওয়া আছে। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, 30 থেকে স্টার্ট, 30 থেকে 35, 36 থেকে, তাহলে কত হবে 30 থেকে 35, আমরা শ্রেণী ব্যক্তি দেখতে পাচ্ছি 6, 36 থেকে 41, 42 থেকে 47, 48 থেকে 53, 54 থেকে 59 এবং 60 থেকে 65। তাহলে এই যে শ্রেণী ব্যবধানের ব্যাপারটা আমরা কিন্তু কিভাবে কাউন্ট করি, এখানে শ্রেণী ব্যক্তি কত, আমরা তাহলে এটা আরেকবার স্পষ্ট করে নেই, তাহলে আমাদের বুঝতে কি অনেক সুবিধা হবে। এখানে শ্রেণী ব্যক্তি 30 থেকে 35, তার মানে 30 আছে, 31, 32, 33, 34, 35। তাহলে 30 থেকে 35 এখানে সংখ্যাগুলো কত দেওয়া আছে, 1 2 3 4 5 6, তো তোমার ভুল হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে 30 থেকে 35 টোটাল
সংখ্যা হচ্ছে এখানে 6টা, তার আমাদের শ্রেণী ব্যবধান কত বা শ্রেণী ব্যাপ্তি 6। এরপরে এই শ্রেণী ব্যবস্থাগুলো লেখার যে সিস্টেমগুলো তোমরা এর আগেও শিখছো, এখন আরেকবার তোমাদেরকে রিমাইন্ড করে দেই। আমরা যখন নিচে নিচে লিখবো, যখন দেখবো শ্রেণী ব্যবধান 6, তাহলে খেয়াল করবো কি তুমি চাইলে নিচেগুলো আগে লিখে নিতে পারো 6 6। তো 30, 36, 42, 48, 54 and 60। এখানে 35 6 অ্যাড করলে কত হবে? আবার 6 6 6 6। যদি না পারো তখন কি হলো? এটা হলো বেস। যখন ব্যতিক্রম কিছু থাকবে, অর্থাৎ 5 হলে আমরা নরমালি এগুলো জানি, কিন্তু 6 7 3 একটু ব্যতিক্রম, এখন চেষ্টা করবে যে সাদা একটু ব্যতিক্রম দিতে, যাতে আমরা সহজে এখান থেকে শ্রেণী ব্যক্তিগুলো লিখতে পারি। ওকে, পরবর্তী কাজে আমরা দেখব যে গণসংখ্যা। গণসংখ্যা প্রথমে 3 10 18 25 8 6। তাহলে এখানে আমাদের প্রয়োজন কি? মোট। যদি আমরা মোট না লিখি তবু কিন্তু হবে, আমরা এই ক্রমযোজিত গণসংখ্যা দেখেও মোট পাবো। তুমি এখানে যদি মোট লিখতে চাও n, এটা আমরা পাবো, যোগ করে পেয়ে গেছি 70। আবার ক্রমযোজিত গণসংখ্যা দিয়েও আমরা পাবো টোটালটা কত হবে। তো ক্রমযোজিত গণসংখ্যাটা কিভাবে হয় আমরা গত ক্লাসে দেখেছি। তার মানে প্রথমটা তোমার কত আসবে? 3 আসবে। 3 প্লাস 10, যদি আমরা ভালো বুঝতে চাই 3 প্লাস 10 কত আসবে? 13। তাহলে 3 প্লাস 10 প্লাস 18, তাহলে আমরা এই দুটো সংখ্যার যোগফল 13 পেয়েছি। এখন 13 এর সঙ্গে যদি 18 যোগ করি, সহজে আমি এটা পেয়ে যাব। ওকে, তাহলে প্রথমে লিখলাম 3, তাহলে 3 প্লাস 10 13। এবার এখানে লিখব 3 প্লাস 10 প্লাস 18, তারপরে এখানে বসাবো। তাহলে আমার সুবিধা কি? এই যে 13 এর মধ্যে অবশ্যই তোমার 3 আর 10 আছে, যোগ আছে। এইজন্য আমরা কি করতেছি, এখন 18 এর সঙ্গে যদি এটা যোগ করি, তাহলে 8 3 11 হাতে কত? 1, তাহলে কত হবে? 1। এবার আমরা কি করব? 31 এর সঙ্গে 25 অ্যাড করব। 31 এর সঙ্গে 25, তাহলে 5 প্লাস 1 6, 3 প্লাস 1 2। এবার 56 এর সঙ্গে কত দিব? 8, তাহলে 8 6 কত? 14। 5 রাখে 6, 64 প্লাস 6 কত আসবে? 70। এইজন্য তোমরা মনে রাখবে মধ্যক নির্ণয়ের যে সারণী, মধ্যক নির্ণয়ে আমরা এই লাইনটা আমাদের দিলেও হবে, না দিলেও হবে, লিখছো কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আমরা বলতেছি এখানে n 70, n কত? 70। তাহলে আমরা বলতে পারবো n/2 70/2 কত আসবে? 35। তাহলে আমি বলেছি n/2 কি মধ্যক নির্ণয় করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। তাহলে 35 তম পদ হবে মধ্য শ্রেণী। তাহলে 35, তাহলে n/2 70/2 কত আসলে? এখানে 35। তাহলে 35 তম পদটাই কি হবে? মধ্য শ্রেণী। এখন দেখো 35 তম পদটা কোথায় অবস্থিত? আমরা দেখতে পাচ্ছি 35 তম পদ কোথায় অবস্থিত, আমরা কিভাবে এটা মেমোরিতে নিব? দিস ওয়ে। গতদিন আমরা বুঝেছি যে ক্রমযোজিত গণসংখ্যাতে 35 কোন জায়গাতে আছে। নিশ্চয়ই তোমার এখানে 56 এর মধ্যে আছে। তাহলে 56 এর মধ্যে তোমার 35 সংখ্যাটি বিদ্যমান। তাহলে আমরা বলতে পারবো 35 তম পদ 48 মাইনাস 53 শ্রেণীতে অবস্থিত। 35 তম পদ কোথায় অবস্থিত? 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। তাহলে বলতে পারবা অতএব মধ্য 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত।
মধ্য কোন শ্রেণীতে অবস্থিত? 48 থেকে 53 শ্রেণীতে অবস্থিত। এখন লিখো যে আমরা জানি, আমরা মধ্য শ্রেণী কি পেয়ে গেছি। এখন আমরা জানি মধ্য সমান L প্লাস n/2 minus FC into d/Fm। এখানে দুইবার হয়েছে, কোনো অসুবিধা নেই। L তাহলে তোমাকে আবার বাংলা লিখে দিতে হবে। L আমরা আগে লিখেছি মধ্য শ্রেণীর নিম্ন সীমা। তাহলে মধ্য শ্রেণী কোথায়? 48 থেকে 53। নিম্ন সীমা কত? তুমি একবারে দিতে পারবা 48। ওকে, তাহলে মধ্য শ্রেণীর নিম্ন সীমা 48। এরপরে n/2 আমাদের এখানে বের করাই আছে কত? 35। FC, তাহলে FC আমি বলেছি মধ্য শ্রেণীর যে যোজিত সংখ্যা, আমরা এটা কি বলেছি? এটা হলো আমাদের মধ্য শ্রেণী। এর যোজিত সংখ্যা কোনটা? 56। এই যোজিত সংখ্যার আগের সংখ্যা, এটা হচ্ছে FC। এটাকে আমরা কি বলতেছি? এটাই তোমার FC। মধ্য শ্রেণীর যোজিত সংখ্যার আগের যে সংখ্যাটা, এটাকে ধরা হয় FC। মধ্য শ্রেণীর যোজিত সংখ্যার আগের সংখ্যাটা হবে FC। তাহলে 31। এরপরে তোমার কি থাকবে? D হচ্ছে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান কত এখানে? 6। শ্রেণী ব্যবধান পেয়েছি 6। এবং FM আমরা কি পেয়েছি? FM আমরা পেয়েছি যে মধ্য শ্রেণীর গণসংখ্যা। মধ্য শ্রেণীর গণসংখ্যা কোনটা? 25 হচ্ছে আমাদের FM। তাহলে এটা হচ্ছে আমাদের মধ্য শ্রেণী, যা 48, এটাকে আমরা বলছি L। আর মধ্য শ্রেণীর যোজিত সংখ্যার আগের সংখ্যাটিকে আমরা বলতেছি FC। মধ্য শ্রেণীর গণসংখ্যা, এটার নাম হচ্ছে FM। আর মধ্য শ্রেণীর যে নিম্ন সীমা, এটা হচ্ছে L। তাহলে সবগুলো জিনিস তোমার এখন জানো। এই কয়টা জিনিস যদি আমরা ভালো করে মেমোরিতে রেখে দিতে পারি, তাহলে আমরা অবশ্যই মধ্য খুব সহজে নিজের মতো করে বের করতে পারব। ওকে, তাহলে আমরা এখন সূত্র দিয়ে দেই। তোমরা নিচে লিখবা। তোমরা কি লিখবা? নিচে লিখবা অতএব মধ্য সমান তোমার তাহলে কি আসবে? এখন সূত্রটা তোমার এখন লিখলেও হবে, না লিখলেও হবে। যেহেতু সূত্র লিখে আছে, তুমি শুধু মানটা কি বসাই দাও। ওকে, তাহলে L পেয়েছি আমরা 48, n/2 পেয়েছি 35, FC পেয়েছি কত? 31 into D হলো 6, আর FM পেয়েছি 25। তাহলে আমরা এই যে মধ্যক নির্ণয়ের যে ফর্মুলাটা আমরা যেসব অক্ষর ব্যবহার করা হয়েছে বা সাংকেতিক সংকেত বা প্রতীকের বলা তোমরা ব্যবহার করা হয়েছে, এগুলোর মান আমরা বের করেছি। তারপরে এখানে সেটা আমরা বসাই দিয়েছি। ক্যালকুলেশন করে যে রেজাল্ট, সেটাই হবে কি আমাদের মধ্য। ক্যালকুলেশনে যেটা হবে সেটাই মধ্য। তাহলে এখানে তোমার ক্যালকুলেশনে একবারে তুমি দিতে পারো 48 প্লাস 4 into 6/25। এরপরে তোমার ক্যালকুলেটর ইউজ করে তুমি সুন্দর করে মানটা বসাই দিবা 48.96।